আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প বিধর্মী, লিখেছেন জ্যাক লন্ডন। প্রচণ্ড ঝড়ের মধ্যে তার সঙ্গে আমার প্রথম দেখা। যদিও একই জাহাজে আমরা সেই ঝড় থেকে রেহাই পেয়েছিলাম, তবু প্রথম তার ওপর আমার দৃষ্টি পড়েছিল দুই মাস্তুলওয়ালা জাহাজটি আমাদের পায়ের নিচে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার পর। জাহাজের ওপরে অন্যান্য কানাকা মাল্লার সঙ্গে আমি হয়তো তাকে দেখে থাকব, কিন্তু পেটিজেনের অতিরিক্ত ভিড়ের মধ্যে তার কথা মনে করে রাখবার দরকার পড়েনি। ৮-১০ জন কানাকা নাবিক, শ্বেতাঙ্গ ক্যাপ্টেন, মেট এবং মালবাবু, আর কেবিনের ৬ জন যাত্রী ছাড়াও ৮৫ জনের মতো পমতান আর তাহিতিয়ান নারী পুরুষ শিশু আরোহী নিয়ে পেটিজেন রঙিরোয়া থেকে যাত্রা করেছিল। এদের প্রত্যেকের হাতেই একটি করে কারবারি বাক্স, শোবার মাদুর ছিল, কম্বল আর কাপড় চোপড় তো ছিলই। পমতাই মুক্ত সংগ্রহের মৌসুম শেষ হয়েছে, সবাই ফিরে যাচ্ছে তাহিতিতে। আমরা ৬ জন কেবিন যাত্রী, মুক্তোর কারবারি। মুক্তোর ক্রেতা আমাদের মধ্যে আছে ২ জন আমেরিকান, আচুন নামে একজন চীনা, এমন শ্বেতাঙ্গ চীনা আমি কখনো দেখিনি, আর আছে একজন জার্মান, একজন পোল্যান্ডীয় ইহুদি এবং আমি, সব মিলে একেবারে ৮ ডজন। এবারকার মৌসুমটা ছিল লাভজনক। কি আমরা, কি ৮৫ জন ডেক আরোহী, কারোরই কোনো অভিযোগ নেই। সবাই ভালো কারবার করেছে। একটু বিশ্রাম নিতে জাহাজ থামবে পাপিতিতে। সেখানে কিছু সময় আনন্দে কাটানোর আশায় সবাই আগ্রহে তাকিয়ে আছে সামনের দিকে। বাস্তবিকই জাহাজটি মাত্রাতিরিক্ত বোঝাই করা হয়েছিল। পেটিজেন এর ক্ষমতা ৭০ টন, কিন্তু তার ওপর যত লোক উঠেছে, সত্যি বলতে কি তার ১০ ভাগের ১ ভাগ বহন করাই তার পক্ষে দুঃসাধ্য। পাটাতনের নিচের জায়গাটা নারকেলের শুকনো শাঁস আর ঝিনুকে ঠাসাঠাসি করে বোঝাই করা, এক তিল ফাঁক নেই। দোকানঘরটাও ঝিনুকেই ভর্তি। মাল্লারা যে কিভাবে তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটাই ভাববার মতো। ডেকের ওপরে নড়াচড়ার কোনো সুযোগ নেই। গরাদ ধরে ধরে অবলীলায় তাদেরকে ওঠানামা করতে হচ্ছে। রাত্রিবেলা মাল্লারা ঘুমন্ত মানুষগুলোর ওপর দিয়েই হেঁটে গেল। কি বলবো, সেই ডেকের ওপর আবার শুয়োর ছানা, মুরগির বাচ্চা আর শকরকন্দের বস্তাও রাখা হয়েছে। তাছাড়া প্রত্যেকটা আপাত ফাঁকা জায়গায় ডাবের মালা আর কলার ছড়ি সাজিয়ে টানিয়ে দেওয়া হয়েছে। সামনের এবং প্রধান পালের টানার মধ্যে উভয় দিকেই নিচু করে অনেকগুলো দড়ি টানানো হয়েছে, যাতে সামনে পালদণ্ড ঘুরতে বাধা না পায়। আর এই সব দড়ির প্রত্যেকটাতে অন্ততপক্ষে ৫০ ছড়ি করে কলা ঝুলছে। আমাদের যাত্রাপথ নিরুপদ্রব নয় বলেই মনে হলো। যদিও দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু বইলে আমরা ২-৩ দিনেই সে পথ অতিক্রম করতে পারি, কিন্তু সে সুযোগ হলো না। প্রথম ৫ ঘন্টার পর ১০-১২ বার দমকা হাওয়া দিয়ে সেই বাণিজ্য বায়ু দূরে হারিয়ে গেল। তারপর একেবারে স্তব্ধ হয়ে রইল অবারিত প্রকৃতি। সমস্ত রাত এবং পরবর্তী সমস্ত দিন ধরে একটা গুমোট স্তব্ধতা বিরাজ করল। সেই চোখ ধাঁধানো স্বচ্ছ গুমোট প্রকৃতি, যার দিকে তাকানোর কথা ভাবলেই মাথা ধরে যায়। দ্বিতীয় দিন একজন মারা গেল। ইস্টার দ্বীপের অধিবাসী ছিল লোকটা। সে মৌসুমের শ্রেষ্ঠ লেগুন ডুবুরিদের একজন। জানতে পারলাম তার গুটি বসন্ত হয়েছিল, কিন্তু আমার ধারণাতেই এলো না আমাদের জাহাজে এই রোগটা কি করে আসতে পারে। কারণ রঙিরোয়া থেকে যখন আমরা যাত্রা করি, তখন সেখানকার উপকূল অঞ্চলে এই রোগের কোনো প্রমাণ পাইনি। তবু সেই বসন্তেই একজন মরল এই জাহাজে, এবং আরও ৩ জন আক্রান্ত হয়ে শয্যা নিয়েছে। করার কিছুই ছিল না। না আমরা রোগীদেরকে আলাদা রাখতে পারছিলাম, না তাদের কোনো সেবা করতে পারছিলাম। সার্ডিন মাছের মতো গাদাগাদি করে আছি সবাই। ওই অবস্থায় পচে মরা ছাড়া আর কোনো পথ নেই। প্রথম লোকটা মারা যাবার পর যে রাত এলো,
সে রাতের পরেও আমরা কিছু করতে পারলাম না। সে রাতেই মেট, মালবাবু, সেই পোল্যান্ডীয় ইহুদি এবং 4 জন দেশীয় ডুবুরি তিমি শিকারের বিরাট একটি ডিঙিতে করে সরে পড়ল। পরে তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। পরদিন সকালে ক্যাপ্টেন অবশ্য অবশিষ্ট সব ডিঙা ফুটো করে অকেজো করে দিল। ফলে আমরা সেখানেই রয়ে গেলাম। পরের দিনই মারা গেল 2 জন, তারপর দিন 3 জন, তারপর সেই সংখ্যা লাফিয়ে 8-এ উঠল। আমরা যে কিভাবে স্থির থাকতে পারলাম ভাবতে আশ্চর্য লাগে। নেটিভদের কথায় ধরা যাক, আতঙ্কে ওদের বুদ্ধি লোপ পেয়েছিল, বোবা হয়ে গিয়েছিল ওরা। জাহাজের ফরাসি ক্যাপ্টেন, নাম ওদোজে, ভীষণ ঘাবড়ে গিয়ে প্রলাপ বকতে শুরু করলো। অন্তত 200 পাউন্ড ওজনের তার বিশাল মাংসল বপু। দেখতে দেখতেই তা সে থলথলে চর্বির একটি কম্পমান স্তূপে রূপান্তরিত হলো। সেই জার্মান ভদ্রলোক, আমি আর আমেরিকান 2 জন মিলে সবকটা স্কচ হুইস্কির বোতল কিনে এনে প্রচুর মদ খেতে লাগলাম। মাতাল হয়ে বাঁচার প্রয়াসটা সুন্দর। ভাবটা এমন, আমরা যদি মদে ডুবে থাকতে পারি তাহলে প্রতিটি বসন্তের জীবাণু আমাদের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ঝলসে অঙ্গার হয়ে যাবে। এতে অবশ্য কাজও হলো। অবশ্য ক্যাপ্টেন ওদোজে কিংবা আহচুন কেউই সে রোগে আক্রান্ত হয়নি। ফরাসি ক্যাপ্টেন তো মোটেই মদ খেত না, আর আহচুন সারাদিনে মাত্র একবার। ঋতুটা সুন্দর, উত্তরায়ণগামী সূর্য ঠিক মাথার উপর, মাঝে মাঝে দমকা বাতাস ছাড়া কোনো হাওয়া নেই। 5 মিনিট থেকে আধ ঘন্টা স্থায়ী এই দমকা বাতাস তীব্রভাবে আসে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয় এবং আমরা ভিজতে থাকি। তারপর আবার মেঘের ভেতর থেকে প্রকাণ্ড সূর্য বেরিয়ে আসে। প্রতিটা ঝটকার পরে প্রখর রৌদ্রের তাপে ভেজা পাটাতন থেকে কুণ্ডলি পাকিয়ে ভাপ ওঠে। ভাবটা অস্বস্তিকর, লক্ষ লক্ষ জীবাণু ভর্তি মৃত্যুর দুধ যেন। সেই ভাব কোনো মুমূর্ষ কিংবা মৃতের লাশের ওপর দিয়ে উঠতে দেখলে আমরা আরেকবার বেশ করে পান করে নিই। তাছাড়া যখনই ওরা জাহাজের চারিদিকে জড়ো হওয়া হাঙরগুলোর মুখে লাশ ছুঁড়ে ফেলে, তখনই পানের মাত্রা চড়িয়ে দেওয়াটা আমাদের নিয়ম সিদ্ধ করে নিয়েছি। এমনিভাবে 1 সপ্তাহ চলল। এক সময় হুইস্কি ফুরিয়ে গেল। জিনিসটা সত্যিই ভালো ছিল, নইলে আজ পর্যন্ত আমি বেঁচে থাকতাম না। ওটাই আমার মতো একজন নির্জীব মানুষকে সকল পরিস্থিতির মধ্য দিয়ে পেরিয়ে আসার উদ্যম দিয়েছিল। অসংখ্য মৃত্যু অতিক্রম করে মাত্র 2 জন লোকই শেষ পর্যন্ত নিজেদের বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল। তাদের সেই ছোট্ট কাহিনীটা বর্ণনা করলে কথাটা আপনিও মানবেন। 2 জনের একজন সেই বিধর্মী। আমি যখন তার অস্তিত্ব উপলব্ধি করতে সক্ষম হলাম, তখন ক্যাপ্টেন ওদোজে ওই নামেই তাকে ডাকল। যাক, এবার আগের কথায় ফিরি। সপ্তাহ শেষ, হুইস্কি ফুরিয়ে গেছে, মুক্তোর কারবারিরা নির্জীব হয়ে ঝিমোচ্ছে। আমি কেবিনের সরু করিডোরে ঝুলন্ত ব্যারোমিটারের দিকে ঘন ঘন তাকাচ্ছি। পমদানে এর স্বাভাবিক স্থিতি ছিল 29.90-তে। এর মধ্যে আমরা 29.85 থেকে 30.00, এমনকি 30.05 এর মধ্যে পারদের উঠানামা দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। কিন্তু হঠাৎ 29.62-তে পারদ নেমে আসতে দেখলে স্কচ হুইস্কিতে বসন্তের জীবাণু পুড়িয়ে নেয়া সবচাইতে মাতাল ব্যক্তিরও মাথা ঠান্ডা হতে বাধ্য। আমি তাই দেখলাম। ক্যাপ্টেন ওদোজের দৃষ্টি আকর্ষণ করলাম সেদিকে। তাকে শুধু জানালাম ব্যাপারটা। সেও কয়েক ঘন্টা ধরে পারদের নেমে যাওয়া পর্যবেক্ষণ করল। অবশ্য কারবার ছিল সামান্যই, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ক্যাপ্টেন সেই সামান্যটুকুই ভালোভাবে সমাধা করল। ছোট পালগুলো নামিয়ে ঝড়ের জন্যে সব পাল নিয়ন্ত্রিত মাপে গুটিয়ে আনলো এবং লাইফ লাইন হাতের কাছে ছড়িয়ে নিয়ে বাতাসের জন্যে অপেক্ষা করতে লাগলো। কিন্তু বাতাস আসার পরই ভুল করে বসলো ক্যাপ্টেন। বাতাসের মুখে পালের ওপর নির্ভর করেই গতি ফিরিয়ে নিল। বিষুব রেখার দক্ষিণে থাকলে এবং সরাসরি ঝড়ের মধ্যে না পড়লে সামনের বাধা অতিক্রমের ক্ষেত্রে এই ব্যবস্থা ফলবতী হতো।
কিন্তু হাওয়ার বেগের ক্রমোন্নতি আর তার সঙ্গে তাল রেখে ব্যারোমিটারে পারদের ক্রমাবনতি আমাকে স্পষ্ট ধারণা দিল যে আমরা সরাসরি ঝড়ের মুখেই আছি। ক্যাপ্টেনকে বললাম, জাহাজ ঘুরিয়ে বাতাসের অনুকূলে চালিয়ে দাও। তারপর ব্যারোমিটারে পারদের নেমে আসা বন্ধ হয়ে গেলে ঢেউ কেটে রওনা হওয়া যাবে। কিন্তু সে আমার সঙ্গে তর্ক শুরু করে দিল এবং তর্ক করতে করতে হিস্টিরিয়া রোগীর মতো খিঁচিয়ে উঠল। তবু তার নিজের সিদ্ধান্ত থেকে নড়ল না একটুও। সবচাইতে দুঃখ পেলাম এজন্য যে মুক্তোর কারবারিদের কাউকেই আমার সমর্থনে পেলাম না। আমি জানতাম তারা সন্দেহ করছে আমি সমুদ্র আর সমুদ্রের পথঘাট সম্পর্কে আদৌ কিছু জানি কিনা। ঠিকই তো, একজন যোগ্য এবং অভিজ্ঞ ক্যাপ্টেনের চেয়ে এ ব্যাপারে বেশি জ্ঞান আমার কি করে থাকতে পারে। বাতাসের বেগের সঙ্গে সঙ্গে সমুদ্রও ভয়ঙ্করভাবে ফুলে ফুলে উঠল। পেটিজেন যেভাবে প্রথম 3টি উত্তাল তরঙ্গ পেরিয়ে এসেছিল তা আমি কোনোদিন ভুলব না। বাইচের ছোট্ট নৌকার মতো বিশাল জলরাশির আঘাতে প্রথমে সে ছিটকে গেল। প্রথম তরঙ্গের ধাক্কাটা তো তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। নারী আর শিশু, কলা আর ডাব, শুকরছানা আর বাক্সপেটরা, রোগী আর মুমূর্ষ সব একসঙ্গে যন্ত্রণায় চিৎকার করতে করতে ফুঁসে ওঠা জলরাশিতে ভেসে গেল। লাইফ লাইনের সাহায্য নিতে পারল শুধু শক্ত সমর্থক অজনা। দ্বিতীয় তরঙ্গের প্রবল দাপটে পেটিজেনের ডেক দুপাশের গরাত পর্যন্ত জলমগ্ন হয়ে গেল। পিছনটা ডুবে গেল পানির মধ্যে। সামনের গলুই উঁচিয়ে উঠল আকাশের দিকে। দুর্দশাগ্রস্ত জীবন আর মালপত্র সবই পেছন দিয়ে সমুদ্রে গড়াতে লাগলো। এ যেন মানুষেরই একটা দল পাকানো প্রপাত। কেউ সামনে মাথা দিয়ে, কেউ পা দিয়ে, কেউ আড়াআড়ি, একের ওপর এক ঘুরপাক খেতে খেতে গড়িয়ে আসতে লাগলো। জাঁতা খেতে খেতে, মোচড়াতে মোচড়াতে, হুমড়ি খেতে খেতে ওরা গড়াগড়ি খেল। বারবার তারা মুষ্টি করে চেপে ধরতে চাইল ঝুলন্ত রশি, কিন্তু শরীরের ওজনে তা শিথিল হয়ে যেতে লাগলো। একজনকে দেখলাম উঠে এসে গুঁতো খেলো খোলের শক্ত পাটাতনের খাঁজে, একসঙ্গে মাথায় আর কাঁধে। একটা ডিমের মতো ভেঙে গেল তার মাথাটা। ধাবমান তরঙ্গের রূপটা আমি দেখতে পেলাম। লাফিয়ে উঠে গেলাম কেবিনের ছাদে এবং সেখান থেকে মূল বাদামের মাস্তুলের খোলে। আহচুন এবং 2জন আমেরিকানের একজন আমাকে অনুসরণ করছিল, কিন্তু আমি ওদের থেকে এক ধাপ এগিয়েছিলাম। আমেরিকানটা একটা কুটোর মতো জাহাজের পেছন দিয়ে ভেসে গেল। আহচুন জাহাজ চালানোর চাকার একটি শিক ধরে ঝুলতে লাগলো, কিন্তু সেখানে পেটি বাঁধা একজন রারোটাঙ্গার মেয়ে মানুষ, চলতি ভাষায় এদের ওয়াহিন বলে, ওজনে অন্তত 250 পাউন্ড হবে, আহচুনের মুখোমুখি হয়ে এক হাতে তার গলা জড়িয়ে ধরল, অন্য হাতে জড়িয়ে ধরল হালের কানাকা নাবিককে। লাশ আর তরঙ্গের প্রবল স্রোত কেবিন আর গরাদের মধ্যবর্তী মাল নামানোর ফাঁকা জায়গার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। হঠাৎ স্রোতের গতি খোলের দিকে ঘুরে গেল। ওয়াহিন, আহচুন আর সেই হালের মাল্লা সবাই একসঙ্গে ভেসে গেল সমুদ্রে। আমি নিশ্চিত দেখলাম গরাদ থেকে ছিটকে নিচে পড়ে যাবার সময় আহচুন আমার দিকে হতাশ দার্শনিকের মতো তাকিয়ে কাষ্ঠ হাসি হাসল। তৃতীয় তরঙ্গ 3টের মধ্যে বৃহত্তম সে তরঙ্গ অবশ্য আমাদের আর বেশি কিছু ক্ষতি করতে পারল না। যখন ঢেউটা এলো তখন সবাই মৃত্যুর কথাই ভাবছে। ডেকের ওপর প্রায় ডজনখানেক অর্ধনিমগ্ন অর্ধচেতন মানুষ খাবি খেতে খেতে গড়াচ্ছে কিংবা বুকে হেঁটে কোনো নিরাপদ আশ্রয়ে যাবার চেষ্টা করছে। অবশিষ্ট নৌকা দুটোর ভগ্নাবশেষের মতোই তারা খোলের পাশ দিয়ে গড়িয়ে গেল। অন্যান্য মুক্ত কারবারিদের সঙ্গে আমি ঢেউ আসার বিরতিতে 15 জনের মতো নারী ও শিশুকে উদ্ধার করে কেবিনে আটকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যবস্থা তাদের কোনো উপকারেই লাগলো না। আর বাতাস যে এত বেগে বইতে পারে আমার সব অভিজ্ঞতা একসঙ্গে করেও তা বিশ্বাস করতে পারছিলাম না। এর কোনো বর্ণনা দেওয়া যায় না। নিশীথ রাত্রির দুঃস্বপ্নকে কি কেউ বর্ণনা করতে পারে? ঝড়টাও ছিল তেমনি দুঃস্বপ্নের মতো।
সে বাতাস আমাদের শরীর থেকে সমস্ত কাপড় ছিঁড়ে নিয়ে গেল। আমি বলি না এসব বিশ্বাস করুন, আমি যা দেখেছিলাম এবং অনুভব করেছিলাম তাই শুধু বলছি। মাঝে মাঝে আমিও এখন সেসব কিছু বিশ্বাস করে উঠতে পারি না, তবু আমি তার মধ্যে পড়েছিলাম এবং এটাই আসল কথা। সে বাতাসের মুখোমুখি পড়লে কেউ বাঁচতে পারে না। সে যেন এক মহাপ্রলয়ের তাণ্ডব। সবচাইতে ভয়ঙ্কর অবস্থা হলো এই যে সে বাতাসের বেগ বেড়ে গেল এবং ক্রমাগত বাড়তেই লাগলো। ধরুন লক্ষ লক্ষ কোটি কোটি টন বালু, এবং সেই বালু ঘন্টায় 90, 100, 120 মাইল কিংবা তার চেয়েও অনেক অনেক বেশি বেগে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে উড়ে চলেছে। আরও মনে করুন সে বালু অদৃশ্য, সূক্ষ্ম, কিন্তু তাতে বালুর স্বাভাবিক ভার ও ঘনত্ব বিদ্যমান। এই সমস্ত কিছু ভাবুন, তাহলেও হয়তো সেই বাতাসের একটা অস্পষ্ট ইঙ্গিত পেতে পারবেন। হয়তো বালু দিয়ে তার সঠিক উপমা দেওয়া গেল না। মনে করুন কাদা, অদৃশ্য, অতি সূক্ষ্ম, কিন্তু কাদার মতোই ভারী কিছু। না, এ তার চেয়েও বেশি। মনে করুন বায়ুর প্রতিটি পরমাণু যুক্ত হয়ে তৈরি হয়েছে সে কাদার স্তূপ। এখন ভাবুন সেই কাদার স্তূপের ঘনত্বের বিপুল চাপ কেমন হতে পারে। না, এ আমার কল্পনার বাইরে। ভাষার সাহায্যে জীবনের সাধারণ অবস্থা হয়তো ব্যক্ত করা যায়, কিন্তু সেই ভয়াবহ ঝড়ের প্রবল বেগের কথা কোনোভাবেই ভাষা দিয়ে প্রকাশ করা যেতে পারে না। তবে শুধু এটুকু বলবো, যে সমুদ্র তরঙ্গ প্রথমে স্ফীত হয়ে ফুঁসে উঠেছিল, ঝড়ের হাওয়ার আঘাত তার মাথা নামিয়ে নিল। আরও মনে হলো সেই প্রচণ্ড ঝড়ের ঘূর্ণাবর্তকে সমগ্র জলরাশি শুষে নিয়ে বাতাসের জায়গা দখল করতে যেন শূন্যে ছুঁড়ে মারছে। আমাদের পালের ক্যানভাস অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। পেটিজেন জাহাজে ক্যাপ্টেন ওদোজের একটা অদ্ভুত নোঙর ছিল। সাউথ সির জাহাজগুলোতে আমি এ ধরনের নোঙর কোনোদিন দেখিনি। ত্রিকোণ একটা ক্যানভাসের ব্যাগ, মুখে বিরাট একটা লোহার বালা লাগানো, তাতে লাগাম মুখটা সব সময় খোলা থাকে। সেই নোঙরের সঙ্গে ঘুড়ির মতো লাগাম বাঁধা, যাতে সহজেই সেটা পানি কেটে যেতে পারে। ঘুড়ি যেমন করে বাতাস কেটে আকাশে ওঠে তেমনি ভাবে। অবশ্য এই কেটে চলার একটু আলাদা বৈশিষ্ট্য ছিল। জাহাজের সঙ্গে একটা লম্বা দড়িতে বাঁধা নোঙরটা সমুদ্র তটের একটু নিচে খাড়া হয়ে থাকত। ফলে সেই ঝড়ের তরঙ্গের মুখে পেটিজেন গলুই উঁচিয়ে চলতে লাগলো। ঝড়ের মুখে না পড়লে আমাদের কিছুই হতো না। ঝড় আমাদের পালের ক্যানভাসগুলো ছিঁড়ে নিয়ে গেল। মাস্তুলগুলোর মাথা থরথর করে কাঁপিয়ে জাহাজ চালানোর যন্ত্রটার সঙ্গে রীতিমতো খেলা শুরু করে দিল। তবু আমরা হয়তো ভালোভাবেই আসতে পারতাম, কিন্তু ঝড়ের কেন্দ্রবিন্দু এগিয়ে এসে আমাদের বোধহয় চারিদিক থেকে বেঁধে ফেলল। আমি যেন খেই হারিয়ে ফেললাম। পঙ্গুর মতো নিঃসার হয়ে পড়লাম আমি। বাতাসের বেগ আর চাপ অনুভবের সব ক্ষমতা চলে গেল। মনে পড়ে সেই আবর্ত থেকে যখন চূড়ান্ত আঘাত এসে লাগলো, তখন আমি সব আশা ছেড়ে দিয়ে মরতেই চলেছিলাম। কিন্তু প্রকৃতপক্ষে ধাক্কাটা এলো অন্যভাবে। টের পেলাম একটা দম আটকানো থমথমে ভাব। অনুভব করলাম আমাদের চারপাশে নিঃশ্বাস নেবার মতো হাওয়া যেন নেই কোথাও। ফলে মরার মতো পড়ে থাকা ছাড়া উপায় রইল না। সেই ভয়ঙ্কর চাপের মধ্য থেকে ঘন্টার পর ঘন্টা আমরা নিদারুণ দৈহিক যন্ত্রণা ভোগ করলাম। তারপর হঠাৎ এক সময় বাতাসের চাপ কমে গেল। মনে আছে তখন দেহ বিস্তার করে চারদিকে উঠে যেতে ইচ্ছে হয়েছিল আমার। মনে হলো আমার দেহের প্রতিটি অনুপরমাণু একে অন্যের সঙ্গে সংঘর্ষ শুরু করেছে। মুহূর্তের অবকাশে অবাধ্য গতিতে উড়ে যেতে চাইছে মহাশূন্যে। কিন্তু এমন অবস্থা বেশিক্ষণ রইল না। আমাদের ওপর তখন ধ্বংস নেমে আসছে। বাতাসে চাপ না থাকায় সমুদ্রের পানি ফুলে উঠল। লাফাতে লাগলো তরঙ্গের পর তরঙ্গ। ফুঁসে ওঠা সমুদ্রের জলরাশি যেন উড়ে যেতে চায় আকাশে মেঘের কাছে। পানির বালতির তলা থেকে কাক ছেড়ে দিলে যেমন ছিটকে ওঠে, তেমনি ছিটকে উঠছে ঢেউগুলো। কোনো নিয়ম নেই, কোনো স্থিতি নেই সেই ফাঁকা উন্মত্ত সমুদ্র তরঙ্গের। কমপক্ষে 80 ফুট উঁচু হয়ে আসছে। এ যেন তরঙ্গই নয়, মানুষের দেখা কোনো তরঙ্গের মতোই নয়।
এক একটি ঢেউ যেন এক একটি পানির কিংবা কাদার আছড়ে পড়া স্তূপ। হ্যাঁ, বিশাল স্তূপ, 80 ফুট উঁচু। 80 না, আরো বেশি হবে। আমাদের মাস্তুলের চেয়ে উঁচু। ক্ষিপ্র গতি, বিস্ফোরক, প্রমত্ত। যখন খুশি তখনই ঊর্ধ্বে উঠে যেখানে খুশি সেখানে ভীষণ শব্দে ভেঙে পড়ছে, পরস্পরকে আঘাত করছে। দুটি ঢেউ প্রবল বেগে পরস্পরের দিকে ছুটে এসে মিশে একাকার হয়ে যাচ্ছে, কিংবা সংঘর্ষের পর সহস্র প্রপাতের মতো দুদিকে ছিটকে পড়ছে। সেই প্রচণ্ড ঝড়ের মহাসমুদ্রকে কল্পনা করাও কঠিন। এ যেন একটা ভ্রান্তি, বারবার মনকে বিভ্রমে ফেলে। এ যেন এক ঘোর অরাজকতা। এ যেন নরকের অতলস্পর্শ গহ্বরে উন্মত্ত সমুদ্রের বিপুল বিক্ষোভ। আর সেই পেটিজেন জাহাজ? আমি বলতে পারবো না। পরে সেই বিধর্মী বলেছিল, সেও জানে না পেটিজেনের কথা। হয়তো ভেঙে গেছে, খুলে পড়েছে তার সারা শরীর। হয়তো কোনো ভেসে যাওয়া গাছের গুঁড়ির সঙ্গে আঘাত খেয়েছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং শেষ পর্যন্ত নিশ্চিহ্নই হয়ে গেছে। আমি সমুদ্রের মধ্যে পড়ে তখন প্রাণপণে সাঁতরাচ্ছি। একরকম ডুবেই গিয়েছিলাম আমি। এ অবস্থায় যে কি করে রক্ষা পেলাম মনে করতে পারছি না। তবে আমার মনে আছে, যখন নিজের চোখে পেটিজেনকে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে দেখলাম, তখন আমার ভেতর থেকে সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল। শেষ চেষ্টা করতে বিলম্ব করলাম না, কিন্তু তাতে কোনো আশার আলো দেখলাম না। আবার বাতাস বইতে শুরু করলো। ঢেউগুলোকে তখন ছোট আর নিয়ন্ত্রিত মনে হলো। আমি বোধহয় তখন সেই কেন্দ্র পার হয়ে এসেছি। সৌভাগ্যবশত আশেপাশে কোনো হাঙড় ছিল না। যে হিংস্র অতৃপ্ত দস্যুর দল আমাদের মৃত্যুপুরীটাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল আর লাশগুলো দিয়ে রসনা নিবৃত করছিল, প্রবল পরাক্রান্ত সেই ঝড় এসে ছিন্ন ভিন্ন করে তাদেরও কোথাও অদৃশ্য করে দিয়েছে। ঠিক দুপুরের দিকে পেটিজেন ধ্বংস হলো। তার প্রায় 2 ঘন্টা পর আমি ভাসতে ভাসতে তার পাটাতনের একটা কাঠ ধরতে সক্ষম হলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে তখন। কাঠটাকে দুহাতে চেপে ধরে আছি কোনো মতে। যে কোনো মুহূর্তে ফসকে যাবার সম্ভাবনা। লেজের মতো এক টুকরো দড়ি আটকানো ছিল কাঠটাতে। বুঝতে পারলাম এভাবে একদিন অন্তত বেঁচে থাকতে পারবো, অবশ্য এর মধ্যে যদি হাঙড় এসে না পড়ে। ঘন্টা 3 কিংবা তারও একটু পর আমি যখন কাঠটাকে আরো বেশি করে আঁকড়ে ধরেছি এবং শেষ পর্যন্ত চলবার শক্তি অর্জনের জন্যে চোখ বুজে প্রাণপণে শুধু বুক ভরে নিঃশ্বাস নিতে চেষ্টা করছি, আর মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধও করছি যাতে বেশি করে নিঃশ্বাস নিতে গিয়ে গভীর পানিতে ডুবে না মরি, তখন মনে হলো আমি যেন কার কণ্ঠস্বর শুনতে পেলাম। বৃষ্টি থেমে গেছে। বাতাস এবং সমুদ্র দুই শান্ত। অবাক হয়ে দেখলাম আমার থেকে 20 ফুটেরও কম দূরে আরেকটা কাঠের টুকরোই ভাসছে ক্যাপ্টেন ওদোজে আর সেই বিধর্মী। কাঠটাকে পুরোপুরি দখল করার জন্যে দুজনেই যুদ্ধ করছে। বিশেষ করে ফরাসিটা তো রীতিমতো হাত পা ছুটতে শুরু করেছে। এই কালো কুত্তা ফরাসি ক্যাপ্টেন চিৎকার করে উঠেই কানাকার মুখে মারল এক লাথি। ওদোজের গায়ে কিছুই ছিল না, শুধু পায়ে এক জোড়া জুতো, তাও ভারী ব্রোজান। বিধর্মীটার মুখে সেই ব্রোজানের লাথি খুব জোরেই লেগেছিল। একসঙ্গে মুখে এবং চিবুকে আঘাত পেয়ে সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি চাচ্ছিলাম বিধর্মীটা এর প্রতিশোধ নিক, কিন্তু ইতিমধ্যেই সে শান্তভাবে সাঁতরিয়ে 10 ফুট ব্যবধানে চলে গেছে। যখনই সমুদ্রের ঢেউ তাকে কাছে টেনে আনে, তখনই ফরাসিটা কাঠটাকে শক্ত করে চেপে ধরে জোড়া পায়ে কানাকাকে লাথি মারতে থাকে। প্রতিবার লাথি মারার সময় সে মুখ খিচিয়ে বলে ওঠে, বেটা বিধর্মী, কালো ভূত, এই সাদা জানোয়ার, মুহূর্তের মধ্যে ওখানে গিয়ে আমি তোমাকে ডুবিয়ে মারতে পারি শয়তান। আমি চেঁচিয়ে উঠলাম। এ পর্যন্ত গেলাম না, তার একমাত্র কারণ আমি তখন অত্যন্ত ক্লান্ত। সাঁতরানোর কথা মনে হতেই মাথা ঘুরে উঠছিল। তাই কানাকাকেই নিজের কাছে ডেকে এনে আমারই কাঠের একটা অংশ ওকে ছেড়ে দিলাম। ওর নাম ওটু। আমাকে বলার সময় উচ্চারণ করলো, ও টু উ। নিজের আরো পরিচয় দিয়ে বলল যে
সে সোসাইটি দ্বীপপুঞ্জের সর্বপশ্চিমে অবস্থিত বোরা বোরার অধিবাসী। পরে শুনলাম যে সেই আগে কাঠটা ধরেছিল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সে নিজেই ক্যাপ্টেন ওদোজেকে একটা অংশ ছেড়ে দেয়, কিন্তু ওদোজে তাকেই লাথি মেরে সরিয়ে দিয়েছে। এমনিভাবে ওটু আর আমি একসঙ্গে মিলিত হয়েছিলাম। সে যোদ্ধা ছিল না, যোদ্ধার কোনো গুণই তার মধ্যে আমি দেখতে পাইনি। বড় মিষ্টি, বড় নম্র স্বভাবের লোক ছিল ওটু। ভালোবাসার একটা সার্থক প্রতিমূর্তি, যে লম্বায় প্রায় 6 ফুট। একজন রোমান সৈনিকের মতোই সুঠাম তার দেহ। অবশ্য যোদ্ধা না হলেও সে কাপুরুষ ছিল না কোনো কালেই। সিংহের মতো বলিষ্ঠ তার মন। পরবর্তীকালে সে এমন মারাত্মক মারাত্মক কাজ করেছে যা করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সে যোদ্ধা ছিল না, সব সময় হাঙ্গামাও এড়িয়ে চলত, কিন্তু আমি দেখেছি বিপদ এলে সে কখনো পিছু হটত না। তখন আমরা ওয়ারশোল জাহাজে। ওটু একদিন তুমুল লড়াই বাঁধিয়ে বসল। আমি কোনোদিন ভুলবো না বিল কিংকে কি মারটাই না সে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল জার্মানদের সামোয়া দ্বীপে। আমেরিকান নৌবাহিনীতে বিল কিং ছিল শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা। পশুর মতো হিংস্র, বিপুলাকায় একটা মানুষ, যেন আস্ত একটা গরিলা। সবসময় হুড়োমি, রূঢ় ব্যবহার, আর মাঝে মাঝে কায়দামাফিক আতে ঘাতে ঘুষি মারা তার স্বভাব। সেই প্রথম হাঙ্গামা শুরু করল। ওটুকে পরপর 2 বার লাথি মেরে ফেলে দিল। তার সাথে লড়বার প্রয়োজন বোধ করবার আগে আরেকবার সে ওটুকে আঘাত করল। বোধহয় ওদের লড়াই 4 মিনিটও টিকল না। এর মধ্যেই বিল কিংয়ের বুকের 4টা পাঁজর গুঁড়িয়ে গেছে, একটা হাত ভেঙেছে, কাঁধের ওপর একটা হাড় খুলে গেছে। ওটু মুষ্টিযুদ্ধের কোনো বৈজ্ঞানিক রীতিনীতি জানত না। সে জানত শুধু কি করে লোককে শায়েস্তা করতে হয়। তাতেই এপিয়া সৈকতে বিল কিংকে এমন শায়েস্তা করেছিল যে সুস্থ হয়ে উঠতে তার 3 মাস সময় লেগেছিল। কিন্তু আমি যেন আমার গল্পের আগে আগে চলছি। আমরা দুজনে কাঠটা ভাগাভাগি করে নিলাম। মাঝে মাঝে আমরা পালা বদল করে একজন চুপ করে শুয়ে থেকে বিশ্রাম নিই, আর একজন গলা পর্যন্ত পানিতে ডুবে থেকে শুধু হাত দিয়ে ঠেলতে থাকে কাঠটা। 2 দিন 2 রাত্রি ধরে বহু কষ্টে পালা করে করে কখনো পানিতে ডুবে, কখনো কাঠে শুয়ে আমরা সমুদ্রের ওপর দিয়ে চলতে লাগলাম। শেষের দিকে আমি একরকম ভুলই বকতে শুরু করলাম। মাঝে মাঝে শুনতাম ওটুও তার মাতৃভাষায় বিড়বিড় করে কি সব বকছে। সারাক্ষণ পানিতে থেকে থেকে সারা শরীর একেবারে শিথিল সিক্ত হয়ে পড়েছিল। তাই তীব্র পিপাসাতেও আমরা কাহিল হইনি। জিভে সমুদ্রের নোনা পানির স্বাদ আর পিঠে সূর্যের রোদ মিলে যেন এক বিচিত্র অনুভবের আবর্তে ডুবেছিলাম। অবশেষে ওটুই আমার জীবন রক্ষা করেছে। সমুদ্র থেকে 20 ফুট দূরে এসে নারকেল গাছের 2টি পাতার ছায়ায় সৈকতের বালুর ওপরেই আমি শুয়ে পড়লাম। ওটু ছাড়া আর কেউ ছিল না আমার পাশে। সেই আমাকে ধরে এনে এখানে শুইয়ে দিয়েছে। গাছের পাতা পেড়ে এনে প্রখর রোদ আড়াল করে দিয়েছে। ওটু আমার পাশেই শুয়েছিল। আমি আবার ঘুমিয়ে পড়লাম। যখন জাগলাম, আমার চারপাশে এক শীতল রাত্রি বিরাজমান। আকাশে অসংখ্য তারা ভরা সুন্দর শীতল রাত্রি। তাকাতেই দেখি ওটু একটা ডাব কেটে আমার ঠোঁটের কাছে ধরে আছে। পেটিজেন জাহাজের আমরা দুজনেই কেবল বেঁচেছি। ক্যাপ্টেন ওদোজে হয়তো এতক্ষণে সমুদ্রের সাথে সংগ্রাম করতে করতে চিরকালের জন্য শান্ত হয়ে পড়েছে। কদিন পর দেখলাম তীরের কাছ দিয়ে তার কাঠটা একা একা ভেসে যাচ্ছে। আমি আর ওটু 1 সপ্তাহ সেই প্রবাল দ্বীপে নেটিভদের সঙ্গে থাকলাম। তারপর এক ফরাসি ক্রুজার আমাদের সেখান থেকে উদ্ধার করে তাহিতিতে নিয়ে যায়। ইতিমধ্যেই আমরা নাম বদলের পর্বটা শেষ করে ফেলেছিলাম। সাউথ সি অঞ্চলে এমনি নাম বদলের পর্ব 2টি মানুষকে রক্তের সম্বন্ধের চেয়েও বেশি ভ্রাতৃত্ববোধে আপন করে তোলে। উদ্যোগটা আমিই নিয়েছিলাম। আমার সম্বন্ধের প্রস্তাব শুনে ওটু অত্যন্ত আনন্দিত হয়ে উঠল। চমৎকার হলো, তাহিতির ভাষায় সে বলল। আমরা 2 দিন একসঙ্গে মৃত্যুর মুখে বন্ধু হয়েই তো ছিলাম, কিন্তু মৃত্যু আমাদের কাছে হেরে গেছে। আমি হেসে বললাম, তুমি একটা সাহসিকতার কাজই করেছো বটে মাস্টার। সে উত্তর দিল,
তাই মৃত্যু আর কিছু করতে সাহস পেল না। তুমি আমাকে মাস্টার বলে ডাকলে কেন? আমি ব্যথিত হয়েছি এভাবে ওকে জিজ্ঞাসা করলাম। আমরা তো নাম বদল করেছি। তোমার কাছে আমি অটু, আর আমার কাছে তুমি চার্লি। তোমার ও আমার মধ্যে চিরকালের জন্যে তুমি হবে চার্লি আর আমি অটু হয়ে রইব। এই তো আমাদের জীবনের রীতি। তারপর আমরা যেদিন মরে যাব, মৃত্যুর পর আবার যদি এমন হয় যে আমরা ওই তারা আর আকাশের পারে কোনোখানে জীবন ফিরে পাই, তাহলে সেদিনও তুমি আমার কাছে চার্লি আর আমি তোমার কাছে অটু হয়েই থাকব। ঠিক বলেছ মাস্টার, তুমি ঠিক বলেছ। আনন্দে তার চোখ দুটো চকচক করে উঠল। আবার সেই সম্বোধন। আমি রেগে উঠে বললাম, তাতে কি আছে, সে বলে চলল। ওগুলো তো কেবল আমার মুখের কথা, কিন্তু আমি অটুর কথা সর্বদা স্মরণ রাখব। যখনই নিজের কথা ভাবব, তখনই তোমার কথা মনে করব। যখনই লোকে আমাকে নাম ধরে ডাকবে, তোমার কথা আমার মনে পড়বে। ওই তারা আর আকাশের পরেও তুমি চিরকাল আমার কাছে অটু হয়ে থাকবে। এবার হলো তো মাস্টার? আমি হাসি গোপন করে বললাম, হয়েছে। পাপিতিতে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। সে এক ছোট্ট জাহাজে চড়ে নিজের দ্বীপ বোরা বোরাতে চলে গেল। আমি পাপিতির তীরে তার ফিরে আসার প্রতীক্ষায় রইলাম। 6 সপ্তাহ কেটে গেল। তারপর একদিন সে ফিরে এলো। তাকে পেয়ে ভালো লাগলো ঠিকই, কিন্তু পরক্ষণেই অবাক হলাম তাকে ফিরে আসতে দেখে। সে আমার কাছে তার স্ত্রীর কথা বলেছিল যে সে তার স্ত্রীর কাছেই ফিরে যাচ্ছে। স্ত্রীর সাথেই সে তার অবশিষ্ট জীবনটা কাটাবে। দূর সমুদ্র যাত্রায় সে আর কোনোদিন বের হবে না। তুমি কোথায় যেতে চাও মাস্টার? আমাদের প্রথম আলিঙ্গনের পর সে প্রশ্ন করল। আমি কাঁধ ঝাঁকি দিলাম। প্রশ্নটা বড় শক্ত। বললাম, গোটা বিশ্বে, সমগ্র পৃথিবীতে, সমস্ত সাগরের সবগুলো দ্বীপে যাব আমিও তোমার সঙ্গেই যাব। অবলীলায় বলল সে। আমার স্ত্রী মারা গেছে। আমার নিজের কোনো ভাই ছিল না। অপরের অনেক ভাই দেখেছি, কিন্তু আমার অটুর মতো ভাই আর কার থাকতে পারে, এ কথা আমি বিশ্বাস করি না। আমার কাছে সে নিছক ভাইই ছিল না, সে ছিল আমার কাছে বাবার মতো, মার মতো। আমি জানি শুধু অটুর জন্যেই আমি একটি সহজ উন্নত জীবন কাটাতে পেরেছি। অন্য কারো পরোয়া করি না, কিন্তু অটুর সামনে আমাকে খুব সহজভাবে চলতে হতো। শুধু তারই জন্যে আমি বেপরোয়া জীবনযাপন করতে সাহস পাইনি। সে আমাকে তার আদর্শ করে রেখেছিল। তার পবিত্র অন্তরের ভালোবাসা দিয়ে সে আমাকে মহান করে তুলেছিল। মাঝে মাঝে অধঃপতনের তীরে দাঁড়িয়ে নরকের কলঙ্কের মাঝে ডুবে যেতে বসেছি, কিন্তু অটুর ভাবনাই আমাকে সবকিছু থেকে ফিরিয়ে এনেছে। আমাকে নিয়ে তার যে গর্ব, সে গর্ব আমার মধ্যে এসে আমাকেও কেমন অহংকারী করে তুলত। যা কিছু তার সেই অহংকারকে ক্ষুণ্ণ করে, তেমন কিছু না করাটা শেষ পর্যন্ত আমার ব্যক্তিগত জীবনের একটা অমোঘ নীতিতে পরিণত হলো। কিন্তু স্বভাবতই আমার প্রতি তার সঠিক মনোভাব আমি সরাসরি বুঝে উঠতে পারলাম না। সে আমার কোনো কাজেরই সমালোচনা করত না, আমাকে কোনো কিছুতেই বাধা দিত না। ক্রমে তার চোখে আমি যেন একটা পবিত্র, সম্মানীয় কিছু হয়ে উঠলাম। আমার সকল কাজের শ্রেষ্ঠত্বের ছাপ না রাখলে তার মনে যে আঘাত লাগে, ধীরে ধীরে তা বুঝতে পারলাম। 17 বছর আমরা একসঙ্গে থেকেছি। অটু এই 17 বছর আমার মাথার কাছে দাঁড়িয়ে থেকেছে। আমি ঘুমোলে সে জেগে জেগে আমাকে পাহারা দিয়েছে। অসুস্থ কিংবা আহত হলে সে আমার সেবা করেছে। আমার জন্যে লড়াই করতে গিয়ে নিজে আহত হয়েছে। একসঙ্গে আমরা হাওয়াই থেকে সিডনি হেড, টেরেস স্ট্রেইট থেকে গালাপাগোস, গোটা প্রশান্ত মহাসাগরটা ঘুরেছি। নিউ হেব্রিডস এবং লাইন দ্বীপপুঞ্জ থেকে একেবারে পশ্চিমে যাত্রা করে লুইসিয়াডস, নিউ ব্রিটেন, নিউ আয়ারল্যান্ড, নিউ হ্যানোভার পর্যন্ত ব্ল্যাকবার্ডে যোগ দিয়ে ঘুরে বেরিয়েছি। গিলবার্টস, সান্তাক্রুজ এবং ফিজি দ্বীপপুঞ্জে 3 বার আমরা জাহাজডুবিতেও পড়েছি। আমরা উপার্জন করেছি প্রচুর। যেখানেই আমরা মুক্তো বা ঝিনুক, নারকেলের শাঁস বা ফলের রস, সামুদ্রিক কচ্ছপ কিংবা চড়ায় আটকানো জাহাজের ভাঙা অংশের কারবারে
একটি ডলার মুনাফারও আশা দেখেছি, সেখানেই আমরা নেমেছি, ব্যবসা করেছি, কেনাবেচা করে লাভবান হয়েছি। পাপিতি থেকেই এর শুরু। যখন সে বলল আমার সাথে সেও সমুদ্রে সমুদ্রে দ্বীপে দ্বীপে ঘুরবে, তখন থেকেই এই কারবারের আরম্ভ। তখন পাপিতিতে একটা ক্লাব ছিল। সেখানে মুক্তোর ব্যাপারী, সাধারণ ব্যবসায়ী, জাহাজের ক্যাপ্টেন, সাউথ সি অঞ্চলের দুর্ধর্ষ লোকগুলো এসে দেদার মদ খেত আর জুয়া খেলত। গভীর রাত পর্যন্ত আমিও সেই ক্লাবে থাকতাম। অবশ্য ভয় হতো ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা, আমি নিরাপদে ঘরে ফিরেছি কিনা সেটা দেখতে ওটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতীক্ষা করত। প্রথমে ওর দিকে চেয়ে হাসতাম, পরে একটু তিরস্কারই করলাম। তারপর একদিন স্পষ্ট করে বলেই দিলাম যে তার ওসব অযথা সেবা যত্নের আমার প্রয়োজন নেই। এরপর আমি ক্লাব থেকে ফিরে এসে তাকে দেখতাম না। সপ্তাহখানেক পর হঠাৎ করেই তাকে একদিন দেখে ফেললাম। এখনো সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, আম গাছগুলোর ফাঁক দিয়ে আমার উপর সতর্ক দৃষ্টি রাখে। এখন আমি কি করতে পারি? আমি তো জানি আমি কি করছি। অবিবেচকের মতো আমি আরো বেশি রাত করতে লাগলাম। কিন্তু ঝড় বৃষ্টির রাতে, এমনকি হাসি তামাশা হুল্লোড়ের মধ্যেও সেই আম বনের ফাঁক দিয়ে ওটু যে আমার ওপর কড়া নজর রাখছে সে যেন জোর করে আমার মাথায় এসে ঢুকত। যথার্থই ওটু আমাকে ভালো মানুষ করে তুলেছে, কিন্তু সে আমার সঙ্গে সহজ হয়ে উঠতে পারছে না। খ্রিস্টানদের সাধারণ নৈতিকতার কোনো জ্ঞানই তার নেই। বোরা সবাই খ্রিস্টান, তাদের মধ্যে ওটুই শুধু বিধর্মী। দ্বীপের অধিবাসীদের মধ্যে সেই একমাত্র অবিশ্বাসী, ঘোর বস্তুবাদী মানুষ। সে বিশ্বাস করে তার মৃত্যুর পরে সবই শেষ হয়ে যাবে। ন্যায্য ব্যবহার ও সমমর্যাদাবোধের প্রতি সে চরম আস্থাশীল। তার মতে সংকীর্ণতা, হীনমন্যতা নরহত্যার মতো ঘোরতর অপরাধ। আমার ধারণা অধপতিত মানুষের চেয়ে একজন হত্যাকারীকেই সে বেশি সমীহ করত। আমার কথাই বলি, জীবনের জন্য ক্ষতিকারক কোনো কাজ করতে সে আমাকে বারবার নিষেধ করেছে। জুয়া খেলায় সে অবশ্যই কোনো দোষ দেখত না, কারণ সে নিজেই একজন পাকা জুয়াড়ি। কিন্তু রাত জাগা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সে আমাকে বুঝিয়ে বলতো। আমি দেখেছি অনেক লোক নিজের শরীরের যত্ন না নেওয়ায় জ্বরে ভুগে মরেছে। সে নিজেও একেবারে মাদকতা বর্জিত ছিল না। স্যাঁতসেঁতে নৌকায় কাজ করতে করতে মাঝে মাঝে সেও কড়া মাত্রার টিপ টিপ চড়াত। মদেও তার আপত্তি ছিল না, কিন্তু মাত্রা ছাড়িয়ে নয়। সে দেখেছে সারা জীবন অপর্যাপ্ত স্কচ হুইস্কি টেনে টেনেই কতজন মারা গেছে, একেবারে অকর্মণ্য হয়ে গেছে কেউ কেউ। ওটু সবসময় মনে মনে আমার কল্যাণ কামনা করত, সব সময় আমার ভবিষ্যৎ চিন্তা করত। আমার প্রতি পরিকল্পনাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করত এবং তাতে আমার চেয়েও বেশি আগ্রহ প্রকাশ করত। আমার কাজে তার এই অসীম আগ্রহের অর্থ আমি প্রথমে বুঝতে পারতাম না। তখন সে গণকের মতো আমার কাজের ভবিষ্যৎ পরিণতির কথা বলে দিত। পাপিতিতে একবার ঘটেছিল এরকম। আমি আমারই দেশের এক প্রবঞ্চক ব্যবসায়ীর অংশীদার হয়ে গুয়ানা যাত্রার বন্দোবস্ত করেছিলাম। আগে জানা ছিল না যে লোকটা একটা উঁচু দরের প্রবঞ্চক। পাপিতির কোনো শ্বেতাঙ্গও সঠিক জানত না, ওটুও প্রথম জানত না। কিন্তু যখন দেখল আমি ধীরে ধীরে সেই ঠকটার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ছি, তখন সে আমার কিছু বলার অপেক্ষা না করেই তার খপ্পর থেকে আমাকে সরিয়ে এনেছিল। সমুদ্রের দূর কিনার থেকে নেটিভ নাবিকদের দল তাহিতির বন্দরে এসে হাজির হতো। সন্দিগ্ধ ওটু ওদের মধ্যে গিয়ে সব রকম খোঁজ খবর সংগ্রহ করে নিজের মনের সন্দেহকে নিশ্চিত করে ফেলত। সেই র্যান্ড্রফ সাগরের কাহিনীটা সত্যিই চমকপ্রদ। ওটু যখন গল্পটা আমাকে প্রথম শোনালো, আমার তো বিশ্বাসই হলো না। তারপর আমি যখন সেই জলপথে বাড়ি আসতে চাইলাম, ওটু কোনো কথা না বলে শুধু সম্মতি জানালো এবং প্রথম জাহাজে উঠেই অকল্যান্ড যাত্রা করলো। কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে প্রতি কাজে ওটুর নাক গলানো প্রথমে আমার বিরক্তির কারণ ছিল। কিন্তু আমি জানতাম ওটু স্বার্থশূন্য লোক।
প্রথম না হলেও পরে আমাকে তার জ্ঞান বুদ্ধির মহত্ব স্বীকার করে নিতে হয়েছিল। আমার ব্যবসার প্রতিটি সুযোগের মুহূর্তে সে তার দৃষ্টি সজাগ রাখত। শুধু তীক্ষ্ণ পর্যবেক্ষকই নয়, সে ছিল অত্যন্ত দূরদর্শী। আমার ব্যবসা বাণিজ্য সম্বন্ধে আমার চাইতে বেশি তথ্য জেনে নিয়ে সে আমাকে উপদেশ দিতে চেষ্টা করত। যথার্থই আমার চেয়ে আমার স্বার্থের ব্যাপারে খেয়াল তার মনে অনেক বেশি থাকত। আমার মধ্যে ছিল যৌবনের অশান্ত উচ্ছৃঙ্খলতা, ডলার উপার্জন করার চাইতে রোমান্স করার এবং সারা রাত চুল্লির পাশে আরাম করার চাইতে অ্যাডভেঞ্চারের দিকেই আমার ঝোঁক ছিল বেশি। এমন অবস্থায় আমাকে একটু দেখাশোনা করবার কেউ থাকায় ভালোই হয়েছিল। আমি জানি সেদিন আমার জীবনে যদি অটু না আসতো তাহলে আজ পর্যন্ত আমি বেঁচে থাকতাম না। তার অকৃত্রিম বন্ধুত্বের অনেক উদাহরণ আছে। পমতাসে মুক্তোর কারবার করতে যাওয়ার আগে থেকেই ব্ল্যাকবার্ডিং এর কিছু অভিজ্ঞতা আমার ছিল। আমি আর অটু তখন সামোয়ার সৈকতে, সেই সৈকতের মাটিতেই তখন আস্তানা গাড়তে হয়েছিল আমাদের। এর পরপরই একটা ব্ল্যাকবার্ড ব্রিগেডে রিক্রুটার হিসেবে সুযোগ পেয়েছিলাম আমরা। অটুও আমার সঙ্গে গিয়েছিল। 6 বছর ধরে বিভিন্ন জাহাজে আমরা মেলানেশিয়ার ঘন জঙ্গলগুলো ঘুরে বেড়িয়েছিলাম। দ্বীপের মধ্যে চলাফেরা করার সময় অটু সব সময় আমার নৌকার দাঁড় টানত। দ্বীপ থেকে শ্রমিক সংগ্রহ করার নিয়ম অনুযায়ী প্রথমে জাহাজের রিক্রুটারকে তীরে নামিয়ে দেওয়া হতো। জাহাজটা তীরের কয়েকশো ফুট দূরে পানির ওপর দাঁড় প্রস্তুত রেখে ভেসে থাকত। সেই অবস্থায় একদিন হাল খোলা রেখেই কারবারের মালপত্র নিয়ে আমি নৌকা থেকে নেমে পড়তেই অটু তখন দাঁড় টানার জায়গা ছেড়ে পেছন দিকটার পাটাতনের কাছে গিয়ে বসল। সেখানে ক্যানভাসের আবরণের নিচে একটা উইনচেস্টার রাইফেল হাতের কাছে প্রস্তুত। নৌকার মাল্লাটাও সশস্ত্র। তার কাছে ক্যানভাসের নিচে বন্দুকের মতোই স্নিডার লুকানো ছিল। দ্বীপের সেই কোকড়ানো চুলওয়ালা অসভ্যদের যখন আমি কুইন্সল্যান্ডের চাষের কাজে যাবার জন্য তর্ক করে করে বোঝাচ্ছিলাম, অটু তখন কড়া পাহারা রেখেছিল এবং মাঝে মাঝে চাপা কণ্ঠে ডেকে ওই অসভ্যদের সন্দিগ্ধ আচরণ আর নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা সম্পর্কে আমাকে সাবধান করে দিচ্ছিল। কখনো কখনো রাইফেলের ক্ষিপ্র আওয়াজ করে সে আমাকে সতর্ক করে দিত। সেটাই পয়লা হুঁশিয়ারি। অসভ্যদের আক্রমণের ভয়ে যখন নৌকার দিকে ছুটে যেতাম, অটু তার দুটো হাত সামনে বাড়িয়ে রাখত আমাকে নৌকাতে তুলে নেবার জন্য। আমার মনে আছে একবার সান্টানাই নৌকা থেকে কেবল তীরে নেমেছি, অমনি অসভ্যরা আমাদের আক্রমণ করল। আমাদের সাহায্য করতে জাহাজটা এগিয়ে আসছিল, কিন্তু ওটা এসে পৌঁছাবার আগেই অসভ্যরা আমাদের নিশ্চিহ্ন করে ফেলত। অটু এক লাফে তীরে নেমে আমাদের কারবারের সব মাল বের করে দুহাতে ছড়াতে লাগলো। সেই তামাকের পাতা, চকচকে পাথরের মালা, লোহার বড় বড় কুঠার, সুন্দর মাটওয়ালা চাকু, নকশা করা কাপড়, সব। অসভ্যরা ওগুলো দেখে পাগল হয়ে গেল, লুটপাট শুরু করে দিল। আর সেই সুযোগে আমরা নৌকায় উঠে নির্বিঘ্নে 40 ফুট দূরে সরে এলাম। এতে লাভ হয়েছিল বেশ। পরবর্তী 4 ঘন্টার মধ্যে আমি সেখান থেকে 30 জন শ্রমিক সংগ্রহ করতে পেরেছিলাম। যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা ঘটেছিল মালাইতায়। সলোমন দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে মালাইতার অধিবাসীরাই সবচেয়ে বেশি অসভ্য। কিন্তু নেটিভদের দেখে যেরকম বন্ধুবাবাপন্ন মনে হলো, তাতে আমরা কি করে বুঝবো যে একটা শ্বেতাঙ্গের মাথা কেনার জন্যে ওরা 2 বছর ধরে চাঁদা তুলে টাকা জমাচ্ছে। এখানকার সব ভিক্ষুকই মাথা শিকার করে বেড়ায়। বিশেষ করে শ্বেতাঙ্গের মাথা পেলে তো কথাই নেই। যে মাথাটা আনতে পারবে চাঁদার সব টাকা সেই পাবে। আমি আগেই বলেছি, ওদের দেখলে এমনিতে বেশ বন্ধু বলে মনে হতো। সেদিন আমি তীরে নৌকা রেখে প্রায় 100 গজ দূরে ওদের দ্বীপের মধ্যে ঢুকে পড়েছি। অটু আমাকে প্রথমেই সাবধান করেছিল। তখন তার কথায় কান না দিয়ে পরে অনুতাপ করেছিলাম। মনে আছে, হঠাৎ একটা জলাভূমির ঝোপের ভিতর থেকে বৃষ্টির মতো বর্ষার ঝাঁক ছুটে এলো আমার দিকে। অন্তত ডজনখানিক আমার গায়ে এসে বিঁধল। আমি ছুটতে শুরু করলাম, কিন্তু একটা বর্ষা আমার গোড়ালিতে এসে বিঁধতেই আমি পড়ে গেলাম।
অসভ্যগুলো প্রকাণ্ড সব কুঠার হাতে আমার মাথা কাটার জন্যে ছুটে আসতে লাগলো। শ্বেতাঙ্গ মানুষের মাথা কেটে পুরস্কার পাওয়ার জন্যে ওরা নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় মেতে উঠল। সেই বিভ্রান্তির মধ্যে বালুর ওপরে একবার এদিক একবার ওদিক পড়ে গিয়ে কোনো মতে কুঠারের কোপ থেকে নিজেকে কয়েকবার রক্ষা করলাম। সঙ্গে সঙ্গে অটু এসে উপস্থিত। শায়েস্তা করতে সে জানে। কেমন করে যেন অটু একটা ডান্ডা জোগাড় করেছিল। শত্রুর একেবারে কাছ থেকে যুদ্ধ করতে রাইফেলের চেয়েও ডান্ডা বেশি কাজে লাগে। সে বুদ্ধি করে ওদের দলের ভিতর ঢুকে গেল, যাতে ওরা বর্ষা ছুঁড়তে না পারে। কুঠারগুলোও আর কোনো কাজে এলো না। অটু আমার জন্যই যুদ্ধ করছিল। সত্যি অটু অসভ্যদের উপর ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছিল। আশ্চর্যভাবে সে লাঠিটা চালাতে লাগলো। বাড়ি লেগে ওদের মাথাগুলো পাকা কমলা লেবুর মতো ফেটে যেতে লাগলো। তারপর অসভ্যগুলোকে একেবারে তাড়িয়ে দিয়ে আমাকে তার হাতের ওপর তুলে নিয়ে দৌড়াতে লাগলো। তখনই প্রথম আঘাত এসে লাগলো তার গায়ে। যখন এসে নৌকাতে উঠল তখন দেখলাম অটুর গায়ে 4টে বর্ষা লেগেছে। উইনচেস্টার রাইফেলটা সে হাতে তুলে নিল আর এক একটি গুলিতে এক একটি করে অসভ্যের প্রাণ শেষ করতে লাগলো। তারপর আমরা জাহাজে এসে উঠলাম এবং ডাক্তার ডাকা হলো। 17 বছর আমরা একসঙ্গে ছিলাম। এই দীর্ঘকাল ধরে আসলে সেই আমাকে গড়ে তুলেছে। সে না থাকলে এতদিনে আমি বড়জোর একজন মালবাবু অথবা রিক্রুটার হতাম, কিংবা এক টুকরো স্মৃতি হয়ে থাকতাম শুধু। টাকা সব খরচ করে ফেলেছ, তারপর আবার বেরিয়েছ, আরো টাকা পাচ্ছ। সে একদিন বলছিল, টাকা উপায় করা এখন সোজা, কিন্তু তুমি যখন বুড়ো হবে তখন তোমার সব টাকা খরচ হয়ে যাবে। তুমি তখন আর বাইরেও বের হতে পারবে না, আর টাকাও উপার্জন করতে পারবে না। আমি জানি মাস্টার, তোমাদের শ্বেতাঙ্গদের জীবনযাত্রা প্রণালী আমার সব জানা আছে। ওই যে দেখো সৈকতে কত বুড়ো, এককালে তারাও যুবক ছিল। তোমার মতো তারাও একদিন প্রচুর টাকা কামিয়েছে, কিন্তু আজ তারা বুড়ো হয়ে গেছে। আজ তারা নিঃস্ব। তোমাদের মতো যুবকদের পথ চেয়ে বসে থাকে ওরা। তীরে এলে তোমাদের কাছ থেকে পয়সা চেয়ে মদ কিনে খাবে। ওই যে কালো ছেলেটা, ও তো একটা কৃতদাস। চাষের কাজ করানোর জন্যে ওকে ওরা ধরে এনেছে। কঠোর পরিশ্রম করে, অথচ বছরে মাত্র $20 পায়। ওভারসিয়ার সাহেবটা তো কোনো কাজই করে না, ঘোড়ার পিঠে বসে থাকে, শুধু ছেলেটার কাজ তদারক করে। আর তারই জন্যে সে পায় বছরে $1200। আমি জাহাজের একজন নাবিক, আমি পাই মাসে $15। তাও পাই কারণ আমি একজন ভালো নাবিক এবং খুব পরিশ্রম করি। তাই ক্যাপ্টেনের মাথার উপরে জোড়া চাঁদোয়া, বড় বড় বোতল থেকে সে বিয়ার খায়। কোনোদিন তাকে আমি একটা দাঁড় করতে বা একটা রশি টানতে দেখিনি। তাও সে পায় মাসে $150। আমি একজন সামান্য নাবিক আর সে জাহাজের ক্যাপ্টেন। মাস্টার, তুমি জাহাজের ক্যাপ্টেন হতে পারলে খুব ভালো করতে। অটু আমাকে এ ব্যাপারে খুব উৎসাহ দিয়েছিল। প্রথম জাহাজে সে আমার দ্বিতীয় মেট হয়ে সমুদ্র যাত্রা করেছিল এবং সেই সময় আমি তার উপরে কোনো আদেশ জারি করলে সে তাতে আমার চেয়েও বেশি গর্বিত হতো। অটু বলে চলল, ক্যাপ্টেন বেশি মাইনে পেলেও জাহাজটা কিন্তু তারই দায়িত্বে থাকে। এক মুহূর্ত সে তার দায়িত্বের বোঝা থেকে অব্যাহতি পায় না। জাহাজের মালিকই বেশি টাকা আয় করে। মালিক তার চাকর বাকর নিয়ে তীরে বসে থাকে আর টাকা বাড়িয়ে চলে। তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা জাহাজ কিনতে অন্তত $5000 প্রয়োজন। তাও আবার পুরনো জাহাজই কিনতে হবে ওই টাকায়। আমি বাধা দিয়ে বললাম, $5000 সঞ্চয় করার আগেই তো আমি বুড়ো হয়ে যাব। শ্বেতাঙ্গদের টাকা উপার্জন করার তো সহজ পথই আছে। তীরের কাছেই নারকেল গাছে ঘেরা সৈকতের দিকে ইঙ্গিত করে বলল অটু। সে সময়টা আমরা সলোমন দ্বীপপুঞ্জে গোয়াডেল ক্যানালের পূর্ব তীর ধরে শ্বেত বাদামের পসরা সংগ্রহ করছি। নদীর এ মুখ থেকে আরেক মুখের দূরত্ব 2 মাইল। অটু বলতে লাগলো, ওই সমতল ভূমিটা পেছনের দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এখানে এর এক আদলাও দাম নেই, কিন্তু কে জানে আগামী বছর কিংবা তার পরের বছর লোকে ওই জায়গাটুকুই অনেক দামে কিনবে। নোঙর ফেলতে খুব সুবিধে এখানে।
বড় বড় জাহাজ একেবারে ধার ঘেঁষে দাঁড়াতে পারে। তুমি মাত্র 10,000 আঁটি তামাকের পাতা, 10 বোতল মদ আর আন্দাজ $100 দামের একটা স্নিডার দিয়ে বুড়ো সর্দারের কাছ থেকে 4 মাইল বিস্তৃত এই জমিটা কিনে নিতে পারো। তারপর কমিশনারকে বলে দলিল ঠিক করে নিয়ে আগামী বছর কিংবা তার পরের বছর চড়া দামে জায়গাটা বিক্রি করে দিয়ে একটা জাহাজের মালিক হয়ে যেতে পারো। আমি তার পরামর্শ গ্রহণ করেছিলাম। সে যা বলেছিল তাই ঘটল শেষ পর্যন্ত, তবে 2 বছরে নয়, 3 বছর লেগেছিল। তারপর এলো গুয়াডাল ক্যানালের তৃণভূমি কেনার পালা। সামান্য টাকায় সরকারের কাছ থেকে 999 বছরের জন্য 20,000 একর জমি ইজারা পেলাম। আমি সর্বমোট 90 দিন সেই ইজারা ভোগ করেছি। তারপর এক কোম্পানির কাছে অর্ধেক লাভে বিক্রি করে দিয়েছি। এসব কাজে অটু ভবিষ্যৎ চিন্তা করে সুযোগ গ্রহণ করত। তার জন্যই মাত্র 100 পাউন্ডে ডনকাস্টারের নিলাম ধরে সমস্ত খরচা বাদে 3,000 পাউন্ড লাভ পেয়েছিলাম। সেভায়ের আবাদ এবং উপলুর কোকর কারবারের থেকে সেই আমাকে চালিত করেছিল। আগের মতো আমরা আর অত সমুদ্র যাত্রায় বেরোতাম না। আমি তো অনেকখানি সংসারী হয়ে গেছি, বিয়ে করেছি, আমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু অটু আগের সেই অটুই রয়ে গেছে। তেমনি মন্থর গতিতে বাড়ির মধ্যে চলাফেরা করে। অফিসে যাই, মুখে সেই কাঠের পাইপ, গায়ে 1 সিলিংয়ের একটা শার্ট, 4 সিলিংয়ের লাভা লাভা কোমরের সঙ্গে জড়ানো। আমি তাকে দিয়ে টাকা খরচ করাতে পারতাম না। তার কাছে আমার ঋণ একমাত্র অন্তরের অকৃত্রিম ভালোবাসা ছাড়া আর কিছু দিয়ে পরিশোধ করবার উপায় ছিল না। ঈশ্বর জানেন, সে ভালোবাসা আমরা সকলেই পুরোপুরি দিয়েছিলাম তাকে। আমার ছেলেমেয়েরা তাকে পুজো করত। আর সে যদি সত্যিই দুর্বল চরিত্রের লোক হতো, তাহলে আমার স্ত্রীও তার কুকর্মের সঙ্গিনী হতে পারত অনায়াসে। ছেলে মেয়েগুলোকে তো সেই প্রথম বাস্তব পৃথিবীর পথে পা ফেলতে শেখালো। প্রথম হাঁটতে শেখা থেকে শুরু করে সব শিক্ষাই তারা পেল অটুর কাছে। ওদের অসুখ হলে সে পাশে বসে থেকে সেবা করত। এক এক করে ওরা যখন একটু বড় হলো, তখন অটু ওদের নিয়ে চলল ওই লেগুনের পারে। ওদের পানিতে নামতে শিখিয়ে রীতিমতো উভচর করে তুলল। মাছের জীবনযাত্রা প্রণালী আর মাছ ধরার কায়দাগুলো সে এমন করে ওদের শেখালো যে আমি কোনোদিনই ওসব জানতাম না। জঙ্গলেও একই ব্যাপার। 7 বছরের টম বনবিদ্যায় এমন পণ্ডিত হয়ে উঠবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। 6 বছরের মেরি অকাতরে সেই খাড়া পাহাড়টার মাথায় উঠতে শিখল। আমি দেখেছি বলিষ্ঠ লোকেরাও সেই পাহাড়ে উঠতে 1000 বার দম নিত। আর ছোট্ট ফ্রাঙ্কটা যখন 6 বছরে পড়ল, 18 ফুট পানির নিচে থেকে পয়সা কুড়িয়ে আনতে তার কোনো কষ্টই হতো না। বোরাই আমার স্বজনরা সবাই খ্রিস্টান। তারা আমার মতো বিধর্মীকে দেখতে পারে না। আমিও বোরার খ্রিস্টানদের দেখতে পারি না। একদিন আমার অনেক কথার উত্তরে সে এগুলো বলল। আমি চেয়েছিলাম তাকে দিয়ে কিছু টাকা খরচ করাতে। টাকাগুলো তো তারই। বলেছিলাম আমাদেরই একটা জাহাজে করে সে একবার তার নিজের দ্বীপ থেকে ঘুরে আসুক। চেয়েছিলাম ওর জন্যে একটা বিশেষ সমুদ্র যাত্রা হোক এবং অমিতব্যয়িতার ক্ষেত্রে ব্যাপারটা একটা নজির হয়ে থাকুক। জাহাজগুলো সে সময় আইনত আমার একার নামে থাকলেও আমি আমাদের জাহাজ কথাটাই বলতাম। কি প্রচেষ্টাটাই না করেছি তাকে অংশীদার করার জন্যে। শেষ পর্যন্ত একদিন অটু বলল, পেটিজেন ডোবার পর থেকেই তো আমরা অংশীদার হয়ে গেছি। এরপরেও যদি তোমার মন চাই তাহলে ঠিক আছে, আইনসঙ্গতভাবেই আমি তোমার অংশীদার হব। দেখো আমার কোনো কাজ নেই, অথচ কত খরচ। মদ, পাইপ, খাওয়া দাওয়া এগুলোতে অনেক টাকা খরচ হয়। মাছ ধরা তো বড় লোকদের রীতিমতো শখের ব্যাপার। বড়শি আর সুতোর কি দাম। হ্যাঁ, ঠিকই বলেছ, আমাদের আইনসঙ্গতভাবেই অংশীদার হতে হবে। আমার যখন টাকা লাগবে অফিসের হেড ক্লার্কের কাছ থেকে তা নেব। কাগজপত্র সব পাকাপাকি হয়ে গেল, কিন্তু 1 বছর পরেই আমি অভিযোগ করতে বাধ্য হলাম, চার্লি তুমি একটা পাজি, ভণ্ড, 1 নম্বরের কৃপণ। আমি বললাম, দেখো আমার অংশীদার হিসাবে এবছর তোমার লভ্যাংশ হয়েছে কয়েক হাজার ডলার। এই দেখো হেড ক্লার্ক আমার কাছে হিসাব পাঠিয়েছে। এতে লেখা আছে যে
তুমি সারা বছরে কোম্পানির কাছ থেকে মাত্র $87.20 নিয়েছ, আরও পাবো নাকি? সে যেন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল। আরে বললাম তো $1000। আমার কথা শুনে যেন মুক্তির আশ্বাসে মুখটা তার উজ্জ্বল হয়ে উঠল। তাহলে ভালোই হলো, দেখছো তো হেড ক্লার্ক আমাদের কি কড়া হিসাব রাখে। যখন আমার লাগবে তখন টাকা চাইবই, 1 সেন্ট হারালেও চলবে না, আর যদি হারাই হেড ক্লার্কের মাইনে থেকে আদায় করব। মাঝখানে একটু দম নিয়ে বেশ জোরের সঙ্গেই শেষের কথাটুকু বলল সে। পরে জানতে পারলাম ওটু আমার নামে তার সমস্ত সম্পত্তি উইল করে আমেরিকান কনসালের দায়িত্বে নিরাপদে রেখে দিয়েছে। ক্যাথুরাজদের দিয়ে সে নিজে উইল লিখিয়ে নিয়েছে। কিন্তু এবার সমাপ্তি ঘনিয়ে এলো। সমস্ত মানব সম্পর্কের ক্ষেত্রেই একদিন সমাপ্তি ঘনিয়ে আসে। সেই সলোমন দ্বীপপুঞ্জে যৌবনের দুর্বল দিনগুলোতে যেখানে বেপরোয়া সব কাজকর্ম করেছি, সেখানে আর একবার আমরা এলাম অবসর কাটাতে। অবশ্য সুযোগ করে নিয়ে ফ্লোরিডা দ্বীপে আমাদের জমিটা আর বলিগিরিবর্তে মুক্ত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা দেখবার ইচ্ছাও ছিল। কিউরিও সংগ্রহের আশায় আমরা সাবুতে অবস্থান করেছিলাম। সাবু হাঙ্গরের লীলাক্ষেত্র। সংলগ্ন জলরাশির বিস্তারে তারা কেলি করে বেড়ায়। মৃতদেহের সৎকার করতে চিরাচরিত প্রথা অনুযায়ী অসভ্যরা সেগুলো সমুদ্রে নিক্ষেপ করে। এত বড় প্রলোভনও ওদের লীলাক্ষেত্র ছেড়ে আসতে উৎসাহিত করে না। আমার ভাগ্যই বলতে হবে। মাত্রাতিরিক্ত বোঝাই ছোট্ট একটা দেশি ডিঙায় করে আসছিলাম। ডিঙাটা উল্টে গেল। আমি ছাড়াও তাতে 12 জন কোঁকড়া চুলওয়ালা নেটিভ ছিল। আমরা ডিঙাটা ধরে ঝুলছিলাম। জাহাজটা তখনও 100 গজ দূরে। একটা নৌকা পাঠানোর জন্যে ডাকাটাকে শুরু করলাম, আর তখনই একটা নেটিভ আর্তনাদ করে উঠল। ডিঙার যে প্রান্তটা সে আঁকড়ে ধরেছে সেদিকটা সমেত কি যেন তাকে বারবার নিচের দিকে টানছে। তার হাতটা অবশ হয়ে গেল। সে পানির নিচে অদৃশ্য হয়ে গেল। একটি হাঙর তাকে নিয়ে গেছে। বাকি 3 জন নেটিভ পানির মধ্যে থেকে ডিঙার তলার উপরে উঠে আসতে চাইল। আমি চেঁচিয়ে নিষেধ করলাম, গাল দিলাম। সবচেয়ে কাছে যে ছিল তাকে একটা ঘুষিও বসিয়ে দিলাম। কিন্তু তাই কি শোনে? তখন ওরা আতঙ্কে অন্ধ হয়ে গেছে। ডিঙাটা কোনো মতে ওদের একজনের ভার সইতে পারত, কিন্তু 3 জনের ভারে কাত হয়ে ঘুরে গেল, আর ওরা পানিতেই ছিটকে পড়ল আবার। আমি ডিঙাটা ছেড়ে দিয়ে জাহাজের দিকে সাঁতরাতে লাগলাম। ভাবলাম ইতিমধ্যেই নৌকাটা এসে আমাকে উদ্ধার করে নেবে। নেটিভদের একজন আমার সঙ্গে সঙ্গে আসছিল। আমরা বারবার পানির মধ্যে মাথা ডুবিয়ে হাঙর দেখতে দেখতে নীরবে পাশাপাশি সাঁতরাতে লাগলাম। ডিঙাটার পাশে যে লোকটা ছিল তার আর্তনাদ শুনে বুঝলাম তাকেও হাঙরে পেয়েছে। পানির মধ্যে তাকিয়েছিলাম। দেখলাম একটা বিরাট হাঙর আমার নিচ দিয়ে চলে গেল। সম্পূর্ণটাই দেখলাম। পুরোপুরি 16 ফুট লম্বা হবে হাঙরটা। আমার পাশের নেটিভটার পেট আর কোমর কামড়ে ধরল সেটা। তারপর তাকে দূরে নিয়ে চলল। যেতে যেতে হতভাগা বেচারার হাত, মাথা, কাঁধ পানির উপরে ছুটতে ছুটতে হৃদয় বিদারী চিৎকার করতে লাগলো। কয়েকশো ফুট তাকে এভাবে নিয়ে গিয়ে পানির নিচে টেনে নিল হাঙরটা। ওইটাকেই শেষ যুদ্ধভ্রষ্ট হাঙর মনে করে আমি প্রাণপণ সাঁতরাতে লাগলাম। কিন্তু পরক্ষণেই আরেকটা এলো। জানি না এটাই সেই হাঙর কিনা যেটা কিছুক্ষণ আগে ওই নেটিভদের আক্রমণ করেছিল, নাকি অন্য কোনোখান থেকে ভক্ষণ সেরে আসা আরেকটা হাঙর। যেটাই হোক, অন্যগুলোর মতো অত ক্ষিপ্র নয় এটা। আমি আগের মতো জোরে সাঁতার কাটতে পারছি না। উদ্যমের অধিকাংশ দিয়ে হাঙরটার গতিবিধি লক্ষ্য রাখতে হচ্ছে। সে যখন আমাকে প্রথম আক্রমণ করলো, আমি তখন তার উপর নজর রেখে চলেছিলাম। ভাগ্যক্রমে দুহাতে তার নাক চেপে ধরলাম। তাই তার ভরে তলিয়ে যেতে যেতেও তাকে তফাৎ রাখতে সক্ষম হলাম। পরিষ্কার দেখলাম ও ঘুরে এলো এবং চারপাশে ঘুরতে লাগলো। দ্বিতীয়বার একই কৌশলে তাকে এড়িয়ে গেলাম। তৃতীয়বারের আক্রমণটা উভয়ের কারণেই ফসকে গেল। আমার হাত তার নাকের ওপর পড়তেই সে সরে গিয়েছিল, কিন্তু তখন শিরিষ কাগজের মতো তার খড়খড়ে চামড়ার ঘর্ষণে কনুই থেকে কাঁধ পর্যন্ত আমার হাতের চামড়া একেবারে উঠে গিয়েছিল।
আমার গায়ে তখন হাতা ছাড়া একটা গেঞ্জি মাত্র। ইতিমধ্যে আমি সম্পূর্ণ কাহিল হয়ে পড়েছি। সব আশা ছেড়ে দিলাম। জাহাজটা তখনও 200 ফুট দূরে। আমি পানির মধ্যে মুখ ডুবিয়ে লক্ষ্য করছিলাম হাঙরটা আরেকটা আক্রমণের কৌশল আঁটছে। এমন সময় একটা পিঙ্গল বর্ণ শরীর আমাদের মাঝখানে ভেসে এলো। সে আর কেউ নয়, ওটু। জাহাজের দিকে সাঁতরে যাও মাস্টার, সে এমনভাবে বলল যেন ব্যাপারটা একটা তামাশা ছাড়া আর কিছুই নয়। হাঙরের সঙ্গে আমার পরিচয় আছে, ওরা আমার ভাই। তার কথা মতো আস্তে আস্তে সাঁতরে চললাম। নিজেকে আমার আর হাঙরের মাঝখানে রেখে ওটুও সাঁতরাতে লাগলো এবং বারবার হাঙরটার আক্রমণ বিফল করে দিয়ে আমাকে উৎসাহ দিয়ে চলল। মিনিট খানেক পরেই ওটু আমাকে বুঝিয়ে বলল, ডিঙি নামানোর মাচনটা সরিয়ে নিয়ে জাহাজ থেকে ওরা দড়ির সিঁড়ি নামিয়ে দিচ্ছে। তারপর সে আরেকটা আক্রমণ প্রতিহত করতে ডুব দিল। প্রায় এসে গেছি। জাহাজটা আর মাত্র 30 ফুট দূরে, কিন্তু আমি যেন আর নড়তে পারছিলাম না। ওরা জাহাজ থেকে আমাদের দিকে রশি নিক্ষেপ করছে, কিন্তু প্রতিবারই তা আমার নাগালের বাইরে যাচ্ছে। ওদিকে হাঙরটা তেমন কোনো আঘাত না পেয়ে আরও দুর্ধর্ষ হয়ে উঠছে। বহুবার সে আমাকে ধরবার উপক্রম করল, কিন্তু প্রতিবারই বিপর্যয়ের ঠিক পূর্ব মুহূর্তে ওটু এসে আমাকে বাঁচালো। আত্মরক্ষার সকল সুযোগ উপেক্ষা করে ওটু আমাকে আগলে রাখল। বিদায় চার্লি, আর পারলাম না। অতি কষ্টে উচ্চারণ করলাম। বুঝতে পারলাম আমার সময় ঘনিয়ে এসেছে, এক্ষুনি হয়তো হাত পা ছেড়ে তলিয়ে যাব। কিন্তু ওটু আমার চোখের দিকে চেয়ে হেসে বলল, তোমাকে একটা নতুন খেলা দেখাবো। হাঙরটাকে আমি বিতৃষ্ণ করে দিচ্ছি। সে আমার পেছন দিকে সরে গেল। হাঙরটা সেখান থেকেই আমাকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। আর একটু বাঁদিকে যাও, পানির উপরে একটা রশি ভাসছে বাঁয়ে। মাস্টার, আর একটু বাঁয়ে। পরক্ষণেই সে আবার বলে উঠল। আমি দিক পরিবর্তিত করে অন্ধের মতো হাতড়াতে লাগলাম। আমার সমস্ত চেতনা তখন লুপ্ত প্রায়। দড়িটা আমার হাতে ঠেকতেই জাহাজ থেকে ওদের উল্লাস কানে এলো। আমি পিছনে ফিরে তাকালাম। ওটুকে পেলাম না। পরক্ষণেই সে ভেসে উঠল। দুটো হাতই কবজি থেকে কাটা। কাটা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। ওটু, সে কোমল আন্তরিক সুরে ডাকল। তার কম্পিত কণ্ঠস্বরে যে আন্তরিক ভালোবাসা ধ্বনিত হলো, তার দৃষ্টিতেও দেখলাম তারই প্রতিফলন। এখন, কেবল এখনই, আমাদের দীর্ঘ সঙ্গী জীবনের এই অন্তিম মুহূর্তে সে আমাকে এ নামে ডাকল। তার কণ্ঠে শেষবার উচ্চারিত হলো, বিদায় ওটু। সঙ্গে সঙ্গে একটা হ্যাঁচকা টানে সে নিচে তলিয়ে গেল। আমাকে টেনে তুলল ওরা জাহাজের উপরে। ক্যাপ্টেনের হাতের ওপর আমি অজ্ঞান হয়ে পড়লাম। এমনিভাবে বিদায় নিল ওটু। সে আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছিল। শেষ মুহূর্তে সেই আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে গেল। ঝড়ের গর্ভে যাকে পেয়েছিলাম, হাঙরের গর্ভে তাকে হারালাম। নিরবচ্ছিন্ন বন্ধুত্বের 17টি বছর আমরা একত্রে অতিবাহিত করেছি। একজন শ্বেতাঙ্গ আর একজন পিঙ্গল বর্ণ মানুষের মধ্যে এমন নিবিড় বন্ধুত্ব হয়তো পৃথিবীর আর কোনো দুটি মানুষের জীবনেই সম্ভব হয়নি। ঈশ্বর যদিও তার উচ্চাসন থেকে জীবজগতের সামান্য কুটাটিরও পতন লক্ষ্য করে থাকেন, তবু তার রাজ্যে বোরা বোরা দ্বীপের এই বিধর্মী ওটু বুঝি বিদায় নিল সকল লক্ষ্যের অগোচরে। ধন্যবাদ।